মমতা ব্যানার্জি সরকারের পতনের পর এই প্রথম বাংলাতে এমন এক কর্মকাণ্ড ঘটতে চলেছে যা ইতিহাসে কখনো হয়নি। মমতার এই সরকার কি করত? দিনের পর দিন কেন্দ্রের একাধিক প্রকল্পকে আটকে রাখা, এমনকি কেন্দ্রের সঙ্গে সংঘাতে চলে যাওয়া ছিল মমতা ব্যানার্জি সরকারের নিত্য নৈমিত্তিক ঘটনা। আপনাদের চিংড়িঘাটার সেই মেট্রো প্রকল্পের কথা হয়তো মনে আছে। মাত্র 300 মিটারের কম একটি রেল লাইনকে তৈরি করা নিয়ে কেন্দ্র এবং রাজ্য চরম সংঘাতপূর্ণ আবহে কিন্তু পৌঁছেছিল। এমনকি রাজ্যের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে অবধি মামলা লড়া হচ্ছিল সেই মেট্রো প্রকল্পটি আটকানোর জন্য। অথচ দেখুন, পালাবদলের পর মাত্র 15 দিনের মধ্যে সেই মেট্রো লাইন বসানোর কাজ 50% বেশি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এবার এমন একটি প্রকল্পের ঘোষণা রাজ্য এবং কেন্দ্র একই সঙ্গে করেছে এবং এটাকে শুরু করার জায়গায় চলে গেল, যা কিন্তু তৈরি হলে বাংলার অর্থনীতি 180 ডিগ্রি বদলে যেতে পারে। এবং এতদিন অবধি মমতা ব্যানার্জির সরকার এই প্রকল্পটি ইচ্ছাকৃতভাবে দিনের পর দিন দেরি করেছে। কালকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামের একটি বৈঠক হয়। বাংলার শিল্প, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বৈঠকে প্রধান এজেন্ডা হিসাবে কিন্তু পালিত হয়। তা হলো অশোকনগর গ্যাস ফিল্ড বা অয়েল প্রোডাকশন যে হাব আছে সেটিকে এবার পাকাপাকিভাবে কার্যকরী করার সিদ্ধান্ত কেন্দ্র এবং রাজ্য একত্রে কিন্তু এই নিল, যা এতদিন অবধি আটকে ছিল। 5 মাস আগেও হরদীপ সিং পুরী, আপনাদের হয়তো অনেকেই জানা আছে যে তিনি, যিনি আমাদের দেশের পেট্রোলিয়াম মন্ত্রী, তিনি সরাসরি রাজ্যের কাছে আবেদন কিন্তু করেছিলেন এই অশোকনগর অয়েল প্রোডাকশন ফিল্ডকে নিয়ে। তিনি পরিষ্কার বলেছিলেন যে আমাদের সঙ্গে প্লিজ কোঅপারেট করুন। আমরা এর জন্য প্রায় 1000 কোটি টাকার অ্যালোকেশন করেছি এবং আমরা বিপুল ইনভেস্টমেন্ট করেছি এই অশোকনগর অয়েল ফিল্ডটাকে কেন্দ্র করে। কিন্তু রাজ্য সরকার কোনো অবস্থাতেই কেন্দ্রের সঙ্গে সরাসরি কোনো সহযোগিতা করেনি, উল্টে সংঘাতে কিন্তু চলে গেছিল। সে সময় হরদীপ সিং পুরীও সরাসরি বলেছিলেন যে অয়েল ফিল্ড তৈরি হলে গোটা দেশের লাভ। সেখানে রাজ্য বারবার আমাদের সাথে কোঅপারেট করছে না, তা কিন্তু আমাদের দেশের এবং আমাদের পার্টিকুলারলি রাজ্যের সব থেকে বেশি ক্ষতি। তাই দয়া করে কোঅপারেট করা হোক মমতা ব্যানার্জি সরকারের পক্ষ থেকে। এই অশোকনগর অয়েল ফিল্ড 3টে কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, এটি ওয়েস্ট বেঙ্গলের প্রথম অয়েল ফিল্ড, যা 2018 সালে ওএনজিসি দিনের পর দিন খননের পর ডিসকভার করে এবং ওএনজিসি ছাড়পত্র দিয়ে বলে যে এখান থেকে তেল উৎপাদন করা সম্ভব এবং যেখানে তেল পাওয়া যায় সেখানে কিন্তু গ্যাস উৎপাদনও করা সম্ভব। ফলে এই পার্টিকুলার জায়গা যদি কার্যকারিতার দিকে যায় তাহলে কিন্তু বাংলার অর্থনীতিও সম্পূর্ণভাবে বদলে যাবে। এবং এবার শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে নির্মলা সীতারামনের এই বৈঠকের পর এই অশোকনগর অয়েল ফিল্ডকে কার্যকারী করার একটা উদ্যোগ নেওয়া হলো এবং সেটা কিন্তু হতে পারে যে কোনো মুহূর্তে সেই ঘোষণা সরকারিভাবেও চলে আসবে, যা কালকে টেলিগ্রাফ আমাদের সামনে প্রকাশ করেছে। দ্বিতীয়ত, এটি কেন উল্লেখযোগ্য? কারণ দিনের পর দিন এই প্রজেক্টটাকে নিয়ে ডিলে করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে। 7-8 বছর কোনো কাজই হয়নি বেসিক্যালি। 2018 সালে ডিসকভার করা হয় ওএনজিসির পক্ষ থেকে এবং আজকে 2026 সালে এসে কেন্দ্রের বিপুল পরিমাণে ইনভেস্টমেন্ট এবং অ্যালোকেশনের পরও রাজ্য সরকার বিভিন্ন কারণে এই প্রজেক্টটিকে কিন্তু দেরি করার একটা চেষ্টা করেছে। 3 নম্বর কারণটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তা হলো ক্যাপাসিটি। এটি কিন্তু খুব ছোটখাটো কোনো অয়েল ফিল্ড হচ্ছে সেটা কিন্তু নয়। এর ক্যাপাসিটি হলো 240 মিলিয়ন ব্যারেল অয়েল। ফলে এই বিপুল পরিমাণে তৈল যদি এখান থেকে উত্তোলন করা সম্ভব হয়, যা হওয়া পসিবল বলে ওএনজিসি রিপোর্ট দিয়েছে অফিসিয়ালি, তাহলে আমাদের ভারতবর্ষের অর্থনীতি এবং আরো মাইক্রো লেভেলে ভাবলে বাংলার অর্থনীতি কিন্তু সম্পূর্ণভাবে বদলে যেতে পারে। তা কিন্তু আপনারা 100% নিশ্চিত থাকতে পারেন। কালকে এই বৈঠক হয় নির্মলা সীতারামের দিল্লির বাড়িতে। নর্থ 24 পরগনার অশোকনগরের এই ফিল্ড গোটা বিশ্বের কাছে এখন বিস্ময় হয়ে যেতে পারে, কারণ 2018 সালে বেঙ্গল বেসিনে তেল যে উৎপন্ন হয়েছে সেই বেঙ্গল বেসিনের প্রথম অয়েল ফিল্ড হলো এই অশোকনগর অয়েল ফিল্ড। এবং ওএনজিসি পরিষ্কার বলছেন ক্রুড অয়েলের পাশাপাশি এখানে ন্যাচারাল গ্যাসও কিন্তু পাওয়া যেতে পারে। ফলে এটি একটি গেম চেঞ্জার ইভেন্ট হতে চলেছে ইস্টার্ন ইন্ডিয়ার জন্য।
শুধুমাত্র ভারতের জন্য কিংবা বাংলার জন্য নয়, আজকে আন্তর্জাতিক স্তরে এই অশোকনগর অয়েল ফিল্ড সমস্ত জায়গায় চর্চার আয়তায় কিন্তু শেষ দুদিন ধরে বিভিন্ন জায়গায় এসেছে। এতদিন অবধি কেন এই প্রকল্প আটকে ছিল? প্রথমত হলো ল্যান্ড অ্যান্ড লোকাল রেজিস্ট্যান্ট। কিছু ক্ষেত্রে জমির ব্যবহার, জমি পেতে কেন্দ্রীয় সরকারকে কিন্তু বিভিন্ন ভোগান্তির শিকার হতে হয়েছে। পাশাপাশি এনভায়রনমেন্টাল একাধিক ইস্যু তোলা হয়েছিল লোকাল লেভেল থেকে, এবং এই জমি দিলে কম্পেনসেশন বাবদ অর্থাৎ ক্ষতিপূরণ বাবদ কি দেওয়া হবে, এই ধরনের একাধিক প্রশ্ন মাইক্রো লেভেলে কিন্তু তোলা হয়েছিল যখন এই অয়েল ফিল্ডকে ডিসকভার করা হয়। পাশাপাশি কেন্দ্র এবং রাজ্যের যেহেতু ভিন্ন সরকার ছিল, অর্থাৎ তৃণমূল সরকার এবং বিজেপি সরকার, তাই পলিটিক্যালি এই প্রজেক্টটি কতটা হতে পারবে সেটাও কিন্তু সব থেকে বড় বিষয় ছিল। প্রশ্নবোধক চিহ্নের মধ্যে কিন্তু এই পুরো বিষয়টি পড়েছিল। পাশাপাশি আমাদের রাজ্য সরকার, মানে তৎকালীন রাজ্য সরকারের যে ইন্ডাস্ট্রিয়াল পলিসি, তা এতটাই অনিশ্চয়তায় মোড়া ছিল যে কোনো অবস্থাতেই এই কাজ করা সম্ভব হচ্ছিল না। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে স্লো অ্যাপ্রুভাল আসছিল, লেবার ইস্যু ওরিয়েন্টেড একাধিক ডিসপুট তৈরি হচ্ছিল, সিন্ডিকেট রাজ যা বাংলায় বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, এখানেও সেটি দেখা গেছে, এবং আইনের শাসন নিয়ে বড়সড় সংশয়বোধ কেন্দ্র কিন্তু বারংবার করেছিল। মনে রাখবেন, আমাদের দেশ এখনো কিন্তু 85% ক্রুড অয়েল বহির্বিশ্ব থেকে আমদানি করে। ফলে যদি অশোকনগরের এই অয়েল ফিল্ড কার্যকারিতার দিকে যায়, তাহলে ভারতবর্ষের এনার্জি সিকিউরিটির একটি ধাপও কিন্তু কমপ্লিট হতে পারে ইন্টারনালি। তা কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রেও গেম চেঞ্জার এই পুরো বিষয়টি হতে পারে। পাশাপাশি আজকে যে বৈঠক হয়েছে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে অর্থমন্ত্রী, সেখানে পার ক্যাপিটা ইনকাম যে দিনের পর দিন বাংলাতে নিম্নমুখী, সে বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে, এবং আমাদের অর্থনীতি, আমাদের আমাদের দেশের অর্থনীতির তুলনায় যে অনেকটা পিছিয়ে পড়েছে বাংলা, তাও কিন্তু স্বীকার করা হয়। এবং এই মুহূর্তে বাংলার সব থেকে বড় ইস্যু তো পরিযায়ী শ্রমিক ইস্যু, যে 15 বছর বাংলায় যেভাবে শিল্প বিমুখ একটা রাজ্যে পরিণত হয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে সর্বক্ষেত্রে তারও কিন্তু রিফ্লেকশন আসছে। ফলে সমস্ত ক্ষেত্রে এই অশোকনগর অয়েল ফিল্ড হতে পারে একমাত্র সমাধান সূত্র। এটি যদি হয়, তাহলে এনার্জি হাব ফর ইস্টার্ন ইন্ডিয়া, অর্থাৎ পূর্ব ভারতের সব থেকে বড় এনার্জি হাব হতে পারে এই অশোকনগর, এবং এতে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল একাধিক পুশ আমাদের আসবে, অর্থাৎ শিল্পের যে বিনিয়োগ বাংলায় আসার কথা, তা কিন্তু একটা দরজা, আই ওপেনার কিন্তু হতে পারে এই পার্টিকুলার অশোকনগর গ্যাস ফিল্ড, যা কিন্তু কালকে বৈঠকে পরিষ্কারভাবে উদ্ধৃতি করা হয়েছে। পাশাপাশি বলা হচ্ছে যে এই ফিল্ড যদি কার্যকারিতার দিকে যায়, তাহলে কিন্তু গ্যাস ডিস্ট্রিবিউশনেও একটা বড় সড় সাফল্য আসতে পারে ভারতের, এবং হিউজ এমপ্লয়মেন্ট জেনারেশন কিন্তু হবে, তা তো আমরা ইতিমধ্যেই বুঝতে পারছি। কেন্দ্রীয় সরকার পরিষ্কার বলছেন যে এই অঞ্চলে যে তেল পাওয়া যাচ্ছে তার টোটাল বাজার মূল্য হলো 45,000 কোটি টাকা, এবং এই পুরো বিষয়টি ওয়েস্ট বেঙ্গলের জন্য লাভজনক, কারণ ওয়েস্ট বেঙ্গল সমগ্র প্রজেক্ট থেকে প্রায় 4,500 কোটি টাকা কিন্তু আয় করতে পারে। অথচ ভাবুন, দিনের পর দিন এই প্রজেক্টটিকে কার্যত এক ঘরে করে রাখা হয়েছিল, আর আজকে এই প্রজেক্টটির লক গেটটি খুলে দেওয়া হলো, যেখান থেকে 45,000 কোটি টাকার তেল উৎপন্ন হবে, এবং কেন্দ্র এবং রাজ্য একত্রে এই প্রজেক্টটি কমপ্লিট করবে অচিরেই। এবং তা যদি হয়, তাহলে বাংলার অর্থনীতি কিন্তু আমূল বদলে যেতে পারে, তা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। ভাবলে অবাক লাগে, কি জানেন, যে দিনের পর দিন আমরা শুধুমাত্র রাজনীতি করতে গিয়ে আমাদের বাংলাটাকে, আমাদের সোনার বাংলাটাকে, আমাদের জীবনানন্দের বাংলাটাকে ক্রমাগত পিছনের দিকে নিয়ে কিন্তু গেছি। চিংড়িঘাটার মেট্রো বলুন, কিংবা চাকরি দুর্নীতি, কিংবা সিঙ্গুর, যে সিঙ্গুর থেকে টাটার চলে যাওয়া, এরপর 15 বছরে বাংলা কার্যত প্রত্যেকটা সেক্টরে যে পিছিয়ে গেছে, তা তো বোঝা যায়। আর এই সকল খবর যখন নিজে রিসার্চ করি, পড়াশোনা করি, তখন আরো বেশি করে উপলব্ধি আমার হয় যে মমতা ব্যানার্জি চাইলেই অনেক কিছু করতে পারতেন, যদিও সংকীর্ণতা রাজনীতি করতে গিয়ে বা মানে এই নোংরা রাজনীতি, সস্তা রাজনীতি করতে গিয়ে তিনি প্রতিটি পদক্ষেপে বাংলাকে একটু একটু করে পিছিয়ে নিয়ে গেছেন ভারতবর্ষের বুকে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন।